আজকে আবার লাইভ মার্কেটে ভিডিও করতে বাধ্য হচ্ছি কারণ নিফটি কে দেখে নিফটি এখন 22 পয়েন্ট প্লাস। নিফটিকে একটু উপরে রেখে কিন্তু তলে তলে আমার আপনার পোর্টফোলিওতে যে স্টক থাকে সেগুলোতে কিন্তু ভালো রকম সেলিং চলছে। আমার আপনার পোর্টফোলিওতে কিন্তু 100% নিফটি থাকে না। সাধারণ মানুষের পোর্টফোলিওতে কি থাকে? সাধারণ মানুষের পোর্টফোলিওতে ধরুন হ্যাল আছে, কোচিন শিপইয়ার্ড আছে, মাজগাঁও ডক আছে, পিএসইউ সেক্টরের হাডকো এই স্টকটা আছে, বিইএল আছে, ডিফেন্স সেক্টরের স্টক আছে, রেলওয়ে সেক্টরের স্টক আছে, ইরকন থেকে শুরু করে আরভিএনএল, আইআরসিটিসি এক্সেট্রা, জোম্যাটো আছে এক্সেট্রা। সেই স্টকগুলো কিন্তু আজকে ভালো রকম সেলিং দিচ্ছে। দেখতে পাচ্ছেন এসজিভিএন, আরইসি, এনএইচপিসি এক একটা স্টক 2%, 3%, 4% করে মাইনাস। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। গতকাল যে আমি ভিডিও একটা দিয়েছিলাম যে মার্কেটে কি একটা কারেকশনের জন্য আমাদের তৈরি থাকতে হতে পারে কিনা, ইউএস মার্কেটের নিরিখে সেটা বলেছিলাম। তার মধ্যে ইন্ডিয়ান মার্কেটও ছুঁয়েছিলাম। তার মধ্যে কিছুজন কমেন্ট করেছিলেন না না ভারতের বাজার ঠিকই আছে, কিচ্ছু হবে না, এদের কথায় কান দিও না। ভারতের বাজারে বাজার তো ঠিক থাকবেই, মানে নিফটিকে তো আর্টিফিশিয়ালি আমরা জানি দুটো তিনটে স্টক কিনে রেখেই উপরে রাখা যেতে পারে, কিন্তু ভেতরে ভেতরে যে পোর্টফোলিও লেভেলে যে আমাদের লসটা হচ্ছে সেইটা নিয়ে আমি একটু উদ্বিগ্ন এবং সেই জন্য সাবধানতা আপনাদের অবলম্বন করতে বলেছিলাম। যারা শুনেছেন তারা কিন্তু খুব ভালো করেছেন। যেমন যেমন ঠিক এক মাস আগে আমি বলেছিলাম নিফটিকে উপরে রেখে তলে তলে কি মিড ক্যাপ স্টকে সেলিং চলছে, এই নিয়ে দীর্ঘ একটা প্রতিবেদন আপনাদের সামনে রেখেছিলাম এক মাস আগে। আমি ইউএস মার্কেটের তখনও এই ভিডিওটা প্লিজ দেখে নেবেন, এই ভিডিওর লিংক আবার আমি দিয়ে দেবো এই ভিডিওর শেষে, সেখানেও দেখবেন আমি ইউএস মার্কেটের নিরিখে বলেছিলাম যে ভারতের বাজারে কি চলছে বা কি হতে পারে। তখন এই ভিডিওটাকে যদি ওপেন করেন, আমার কাছে স্ক্রিনশটও আছে, তখন দেখুন এই যে মাজগাঁও ডক চলছিল 5130-এ। আমি আরো স্টক দেখাতে পারি, হ্যাল যেমন চলছিল অনেক উঁচু দামে। এখন সেই স্টক কোথায়? মাজগাঁও ডক এখন 4400, 4300-তে নেমে এসেছে। এই জন্য বলছি ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করুন। তখন যদি একটু শুনে আমরা সাবধান হতাম, সাবধান হওয়া মানে এই নয় যে পুরো বিক্রি করে সব বেরিয়ে গেলাম, সেটাকে বলছি না। বলছি যে বিজনেস বুঝে যে স্টকে আমরা আছি সেইগুলোতে থাকবো, ঠিক আছে, কিন্তু যেগুলো আমরা শর্ট টার্মের জন্য নিয়েছি, যেগুলো শুধুমাত্র ফাটকার জন্য নিয়েছি, যেগুলো শুধুমাত্র এক সপ্তাহের সুইং ট্রেডিং এর জন্য নিয়েছি, শুধুমাত্র টেকনিক্যালের উপর বেস করে নিয়েছি, সেগুলোতে কিন্তু একটু একটু করে প্রফিট বুক করার সময়টা এসেছিল। আবার পরে রিএন্ট্রি নেওয়াই যায়। আবার যদি মাজগাঁও ডকের উদাহরণ দিয়েই বলি, আবার যদি মাজগাঁও ডক ভালো করে হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি করে, আবার আমরা এন্ট্রি নেব, কোনো তো অসুবিধা নেই। যারা টেকনিক্যালের উপর বেস করে নিয়েছিলেন, তাই জন্য বলছি এক মাস আগে কিন্তু আপনাদের এখানে সাবধান বাণী দেওয়া হয়েছিল, অনেকে ইগনোর করেছেন, তারা আজকে বুঝতে পারছেন। দেখুন, আমি এই বলতে চাইছি না যে আমি মার্কেটের সব জানি বা টাইমিং জানি, তা নয়। আমার যা মনে হয়েছিল আমি অ্যানালিসিস পারপাসে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে, তাই এই ভিডিওতেও আমি আমার এই এখন এক মাস বাদে কি মনে হচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি মন দিয়ে ভিডিওটাকে পুরোটা দেখেন তাহলে কিন্তু অনেক কিছু অ্যানালিসিস পারপাসে অ্যাটলিস্ট জানতে পারবেন বলে মনে হয়। দেখুন, আর এই ভিডিওটা দেখুন, এক মাস আগে আমি বলেছিলাম বাজেটের পর সব থেকে স্ট্রং স্টকে পজিশন নেওয়ার কনসেপ্ট। সব থেকে স্ট্রং স্টক কি বাজেটের পর? সেখানে যদি ক্লিক করে এই ভিডিওটা দেখেন, সেখানে বলেছিলাম সব থেকে স্ট্রং স্টক একটাই, সেটা হচ্ছে নিফটি। এবং আপনি দেখুন বাজেটের পর যে স্টক সব থেকে ভালো পারফর্ম করেছে সে হচ্ছে নিফটি। সে নিফটির ইটিএফ বলুন বা নিফটি মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড বলুন, যাই হোক, অন্যান্য সব স্টক, বেশিরভাগ স্টক আন্ডার পারফর্ম করেছে, কিন্তু নিফটি কিন্তু দাঁড়িয়ে আছে প্রায় একই জায়গায়, বা হাইয়ার হাইও করেছে, লাইফ হাইও বানিয়েছে বাজেটের পর। এই ব্যাপারটা মনে রাখতে হবে। এই জন্য আমার চ্যানেলটা যদি ফলো করতে চান, যেখানে আমি নিজে একজন ট্রেডার, নিজে ইনভেস্টার, তার জন্য কিন্তু প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এরকম নয় যে হাওয়ায় কথা বলি, আমি নিজেও ইনভেস্ট করি। এবং আজকের আমার পোর্টফোলিও দেখতে পাচ্ছেন 24,891, আজকে বাজার চলছিল, তখন আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। সেখানে আমার হোল্ডিং আজকেও কিন্তু আমি ডেইলি পিএনএল দেখুন, ডেইলি পিএনএল, মার্কেট যেখানে মাইনাস, হ্যাঁ মার্কেট মাইনাসই বলবো, কারণ মিড ক্যাপ, স্মল ক্যাপ, আমার আপনার পোর্টফোলিওর যা স্টক বেশিরভাগই মাইনাসে চলছে সেগুলো, তাতেও কিন্তু আমার পোর্টফোলিও কিন্তু 1.48% প্লাস।
1.48% প্লাস ইজ নট আ ম্যাটার অফ জোক একদিনে, যেখানে বাজার মাইনাসে চলছে। কিভাবে এইটা পারা যায়, এর জন্য একটা প্রসেস আছে। স্টক সিলেকশন বা স্টক সিলেকশনের বাইরেও একটা প্রসেস আছে। এই বাইরের প্রসেসটা কি আমি ফলো করি সেটা কিন্তু ফ্রি ওয়েবিনারের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তার জন্য আমার সঞ্জয় টক্স হিন্দি যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে লাইভ ওয়েবিনার ওখানে করা হবে 29শে সেপ্টেম্বর দুপুর 2টো থেকে। ওই জায়গাটা সাবস্ক্রাইব করে নিন। ওই লিঙ্কটা, যে ফ্রি ওয়েবিনারের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সেও দেওয়া আছে। যারা আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও নিচে দেওয়া আছে, সেখানেও কিন্তু আমি ওই ওয়েবিনারের লিঙ্কটা দিয়ে দিয়েছি। প্লিজ ডেসক্রিপশন বক্স বা নিচে দেওয়া লিঙ্কের থেকে ওয়েবিনারে ফ্রি অফ কস্টে নোটিফাই মিটা করে রাখুন। 29 তারিখে ইউটিউব লাইভে আমি ওয়েবিনারে আসছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি আজকের ভিডিওর ব্যাপারটা কি। যারা এখনো দেখেননি, আমি গতকাল একটা ভিডিও দিয়েছি চার্টে ভয়ঙ্কর কারেকশনের ইঙ্গিত, যেখানে ইউএস মার্কেট নিয়ে আমি বেশি বলেছি, কেন ইউএস এর সাথে ইন্ডিয়া জড়িত আছে, একটু হলেও আঁচ আসে। সেটা নিয়ে প্লিজ দেখে নেবেন। 1 মাস আগে যারা ভুল করেছেন, এখন সেই ভুলগুলো একটু শুধরে নেওয়ার সময় এসেছে, এখনো দেরি হয়ে যায়নি। ভয় দেখাচ্ছে কি? একদমই নয়। আমার নিজে ইনভেস্টেড আছি, আমার নিজে মার্কেটে পয়সা আমার লেগে আছে। আমি হলে তো পুরোটাই বিক্রি করে দিতে পারতাম। দেখালাম তো, আমার এখানে তো নিজেরই পোর্টফোলিও আছে, এখানে তো নিজেরই দেখালাম যে আমার পোর্টফোলিওতে 9-10 লাখ টাকার মতো ইনভেস্টেড আছে। ট্রেডিং বা অন্য ক্যাপিটাল তো আলাদা, এইগুলো ইনভেস্টেড আছে। আমি তো বেরিয়ে যেতে পারতাম, তো বেরিয়ে তো যাচ্ছি না, বেরিয়ে যাওয়ার সময়ও আসেনি। হ্যাঁ, এখন কোথায় একটু যেতে হবে, যেটা আপনাদের 1 মাস 2 মাস আগে থেকে বলছি, সেই সেক্টরগুলোতে একটু করতে হবে। এবার আমি মেন ভিডিওতে আসছি যে আপনাদের কি করা উচিত, আমি কি করছি, আপনাদের কি করা উচিত। আপনার টাকা নিজেরা ডিসিশন নেবেন, আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি কি করছি সেটা বলছি। দেখুন, আমি ঠিক বাজেটের পরে এই 3টি সেক্টরে নজর রাখুন, 1 মাস আগে আমি বলেছিলাম, এবং এই 3টি সেক্টরই চলছে। 3টি সেক্টর কি কি বলেছি? আইটি, এফএমসিজি, এক্সেট্রা এক্সেট্রা, কেমিক্যাল সেক্টর, এইসব একটু বলেছিলাম। আজকে যদি দেখেন সেই সেক্টরগুলোই কিন্তু চলছে। যদি দেখেন দীপক নাইট্রাইট আমি ওয়ান অফ দ্য স্টক বলেছিলাম, সেটা কিন্তু বেশি কারেক্ট করেনি, সাইডওয়েজ হয়ে আছে, যেহেতু মিড ক্যাপ স্মল ক্যাপ করছে, কিন্তু দাঁড়িয়ে আছে অ্যাটলিস্ট। এটা তো একটা স্টক বললাম, কিন্তু আমি যদি অ্যাজ আ সেক্টর দেখি, যে এফএমসিজি সেক্টর, যেটা আমি নিয়ে খুব বলেছিলাম, এফএমসিজি সেক্টর দেখুন ভালো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে তো দেখুন একটু নামবে উঠবে, সেগুলো তো আছে। যে পোস্টার বয় এখানকার, মানে কি বলে, এফএমসিজি সেক্টরের, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, এইগুলো দেখুন ওয়ান ডে চার্ট। আজকে দেখুন মার্কেট যেখানে সব পড়ছে, সব লালে লাল, সেখানে কি, সেখানে হাইয়ার হাই তৈরি করছে, হাই সুন্দর ব্রেকআউটে আছে, যে জিনিসটা আপনাদের কিন্তু 1 মাস আগে চেনানো আছে। এখন কি দাদা, এখন বলুন না, 1 মাস আগের আর আজকের মার্কেটের কোনো পার্থক্য হয়নি, এখনো সেই জিনিসগুলোই আছে। তার মানে কি, একটু মানে আমাদের পোর্টফোলিওটা একটু পর্যবেক্ষণ করার সময় এসেছে আমার মনে হয়, যেখানে আমাদের একটু রিস্কি স্টক, হাই পিই স্টক, এই সব থেকে বেরিয়ে একটু ডিফেন্সিভ স্টক, যেগুলো এতদিন চলেনি কিন্তু ফান্ডামেন্টালি খুব ভালো স্টক, ফান্ডামেন্টালি বিজনেসটা ভালো, যে বিজনেসটা আপনি বোঝেন, সেইগুলোতে একটু শিফট করার বা অ্যালোকেশনটা একটু বাড়াবার সুযোগ বা সময় এসেছে বলে আমার মনে হয়। যদিও সুযোগ সময় অনেক আগেই, 1-2 মাস আগেই ছিল। আমার চ্যানেল যারা ফলো করেন তারা অনেক আগে থেকেই জানেন, কিন্তু ঠিক আছে, এখনো দেরি হয়নি বলে আমার মনে হয়। তার মানে এই নয় যে আমি বলছি যে সবকিছু বেচে দিন, না, বেচে তো দিলে হবে না। পোর্টফোলিও রিব্যালেন্সিং যাকে বলে, বা রিশাফেল যাকে বলে, বা সেক্টরাল চার্নিং যাকে বলে, সেটা সব ফান্ড ম্যানেজাররাও করে। আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেই অ্যাক্টিভ ফান্ড ম্যানেজাররাও করে, সুতরাং এতে কোনো দোষের ব্যাপার নেই। সেটাই যেগুলো আপনাদের বারবার বলে এসেছিলাম। আজকে দেখুন হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, এগুলো ভালো চলছে, সুন্দর পোর্টফোলিওতে একটু রাখা যায়। হিন্দুস্তান ইউনিলিভার কখনোই খারাপ কোম্পানি নয়, এশিয়ান পেন্টস কখনোই খারাপ কোম্পানি নয়, আইটিসি কখনো খারাপ কোম্পানি নয়, ইনফোসিস টিসিএস কোনোদিন খারাপ কোম্পানি নয়। এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে। একটু যেন ডিফেন্সিভ হওয়ার সময় এসেছে ডিফেন্সিভ স্টকগুলোতে, সো কল্ড ডিফেন্সিভ, আমি এদের ডিফেন্সিভ বলে মনে করি না, কিন্তু ওই সো কল্ড ডিফেন্সিভে যাওয়ার একটু সময় এসেছে। 1 মাস 2 মাস আগে থেকেই হয়ে গেছিল, অলরেডি উই আর লেট আমি মনে করি, কিন্তু ঠিক আছে, আমি অনেক আগেই কিন্তু চলে এসেছিলাম 1-2 মাস আগে থেকে। সেটা আপনাদেরকে বারবার আমি ভিডিও করে কিন্তু বলেছি। ওই যারা কালকে একজন লিখেছিলেন যে এদের কথা শুনে লাভ নেই, যারা 1 মাস আগে
আগে শুনেছিলেন তারা এখন ভালো আছে। কেউ যদি শুনে থাকেন তারা নিচে কমেন্ট করবেন যে 1 মাস আগে যারা এফএমসিজি সেক্টরে একটু ওয়েটেজটা বাড়িয়েছিলেন নিজে অ্যানালিসিস করে, আমার শুনেই তো করবেন না, নিজে অ্যানালিসিস করবেন, তারপর তারা কিন্তু আজকে ভালো রকম প্রফিটে বসে আছেন 1-2 মাস আগে থেকে, বা আইটিতে যারা 3-4 মাস আগে থেকে 6 মাস আগে থেকে ইনভেস্ট করে আছে বা একটু অ্যালোকেশনটা বাড়িয়েছিলেন। এইভাবে ব্যাপারটা দেখতে হয়, মাঝে মাঝে এরকম সেক্টরাল চার্নিংটা আসে। আমার মতামত হচ্ছে এখন একটু পিএসইউ সেক্টর থেকে একটু অ্যাভয়েড করে রাখাটা ভালো। যদি অনেকের নিচু দামে থাকে, আমি একটা স্টপ লস, টেকনিক্যালি কি স্টপ লস আসে সেটা আলোচনা করেছি। যদিও সেই স্টপ লস এলে আপনি কি করবেন বা সেই লেভেলগুলো দেখে আপনি কি করবেন সম্পূর্ণ আপনার ডিসিশন, কিনবেন বেচবেন নাকি অ্যাভারেজ করবেন আপনার ব্যাপার। কিন্তু আমি এই ভিডিওতে দেখুন পিএসইউ স্টক উঁচু দামে কিনে ফেসে গেছেন, এই ভিডিওতে কিন্তু আমি পিএসইউ স্টকগুলোর টেকনিক্যালে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স কি আছে তা নিয়ে আলোচনা আমি কিন্তু করেছি। হ্যাঁ ঠিক আছে, সেটা নিয়ে দেখলে আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আজকে ভিডিওটা বানালাম লাইভ মার্কেটে এই জন্যই যে দেখে খুব খারাপ লাগছে যে মার্কেটকে আর্টিফিশিয়ালি 37 পয়েন্ট 30 পয়েন্ট উপরে রেখে আমাদের তলে তলে যে সেলিংটা চলছে সেগুলো কিন্তু দেখুন, হ্যাল, পিএনবি, ব্যাংক অফ বরোদা, সিডিএসএল, এই জিনিসগুলোই তো মানুষের পোর্টফোলিওতে আছে। এগুলো কিন্তু রেড, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া অনেকের প্রিয় কোম্পানি, যেহেতু 206 টাকা দাম, হ্যাঁ এইরকম দাম, হাডকো 250 টাকায় নেমে এসেছে, যেখানে 350 টাকায় আমি নিজে প্রফিট বুক করে নিয়েছিলাম। যাদের মনে আছে একটু লিখবেন, আমার স্টুডেন্টদেরও তো আরো মনে থাকবে। 280 টাকায় আমি আপনাদের সাথেও শেয়ার করেছিলাম যে আমি পজিশন নিয়েছি, আমি 345, 320, 325 এসবে প্রফিট বুক করে নিয়েছিলাম, আর ওইদিকে মুখ দিইনি। কারণ আমি টেলিগ্রাম চ্যানেলেও বলেছিলাম, ইউটিউবেও এসে বলেছিলাম, বাজেটের পর আমি কিন্তু সুইং ট্রেডিং পোর্টফোলিও আমার জিরো করে দিয়েছি। মাঝে মাঝে একটা দুটো ট্রেড করেছি, দ্যাটস ইট, তারপর আর কিন্তু আমি করিনি। আমার যে মেন পোর্টফোলিও সুইং ট্রেডিং, নট ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তো দেখালাম, সেটা তো আছেই, সুইং ট্রেডিং পোর্টফোলিও কিন্তু আমি জিরো করে দিয়েছিলাম। আজকে তার ফলটা পাচ্ছি। কেন কেন বলছি, সুইং ট্রেডিং এ যে স্টকগুলো চলছিল সেই স্টকগুলো এখন চলবে না। এখন ব্যাটনটা অন্যদের হাতে হয়তো চলে এসেছে। কার হাতে? এই যে হিন্দুস্তান ইউনিলিভার চলছে, আইটিসি চলছে, এই জিনিসগুলো, এগুলো আবার যখন একটু সাপোর্টের দিকে আসবে তখন দেখা যেতে পারে। ঠিক আছে, দেখুন এগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য হলো ব্রেকআউট দেওয়ার পর অনেকদিন ধরে কিন্তু এরা একটু কনসোলিডেট করে। অনেকেই কনসোলিডেশন ফেজটা অধৈর্য হয়ে পড়ে, হ্যাঁ স্পেশালি যারা নতুন মার্কেটে এসেছে, দূর এতদিন ধরে স্টক কিছুই করছে না, দূর ভালো লাগছে না, এই করছে না, নেবো আর পরের দিন 5% বেড়ে যাবে, এটাই তো চাই। ওই যে পোস্ট কোভিড এর পর থেকে যে বুল মার্কেট দেখে দেখে একটা আমাদের মাথায় ধারণাটা চলে এসেছে, একটা ভ্রান্ত ধারণা মার্কেট তৈরি করে দিয়েছে যে মার্কেটে তো তেজি হবেই হবে সব সময়। এইটা কিন্তু ধরে থাকাটা ভুল। মানে আজকের দিনে যদি কাউকে আমি বলি যে বছরে সিএজিআর অন অ্যান অ্যাভারেজ 20%, 25% প্রফিট তৈরি করা খুব খুব কঠিন কাজ এবং হলে খুবই ভালো, সে হাসবে, আরে দাদা আমার পোর্টফোলিওই তো 30, 50, 60% এক বছরে রিটার্ন দিচ্ছে। হ্যাঁ মানে এরকমই, মানে সে বোঝে না যে এখন বুল মার্কেট চলছে বলে এই, যখন বুল মার্কেট, বিয়ার মার্কেট, অ্যাভারেজ যখন সব হয়ে যাবে তখন ওই রিটার্ন 15%, 20% হলেও এনাফ। এইটা বোঝার মার্কেটই বুঝিয়ে দেবে আমাদের, যারা বুঝছেন না মার্কেটই বুঝিয়ে দেবে। কিন্তু তার জন্য বলছি একটু সাবধান হন, একটু নিজের পোর্টফোলিওকে একবার পর্যালোচনা করুন, একবার পর্যবেক্ষণ করুন, তাতে যদি রিব্যালেন্সিং এর দরকার মনে হয় সেগুলো একবার করার চেষ্টা করুন। এগুলো ফান্ড ম্যানেজাররাও করে, আপনি শুধু করছেন তা নয়, সবাই করে। হ্যাঁ একটা সেক্টর যদি প্রচুর ওভারওয়েট হয়ে যায়, ধরুন একটা সেক্টর অনেক বেড়ে গেছে, সেটা যদি অনেক বেশি হয়ে যায় তখন তার থেকে বেরিয়ে আরেকটা সেক্টরে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু করতে হয়। যে সেক্টরটা দাঁড়িয়ে আছে এখন হয়তো চলা শুরু করেছে, টেকনিক্যাল অ্যানালিসিসটা দেখে কাজটা করুন। আমি যেমন টেকনিক্যাল অ্যানালিসিস দেখে কাজ করি, হ্যাঁ সেটা যারা পারেন তারা টেকনিক্যালটা দেখে কাজ করবেন। মানে আমি বলছি একটু সজাগ হওয়ার সময় এসেছে। ওই যে আগে কি হতো, স্টক কিনতাম আর মোটামুটি ভুলে যেতাম, এক সপ্তাহ বাদে উঠতাম, দেখতাম 5%, 10% বেড়ে আছে, বেচে দাও। সেই ব্যাপারটা হয়তো এখন আর হচ্ছে না এবং হবেও না। সেই জন্য অ্যাটলিস্ট ইউএস এর ভোট হওয়া পর্যন্ত, 5 নভেম্বর ইউএসএ প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে, তার আগে পর্যন্ত কিন্তু এই ভোলাটিলিটিটা একটু আমাদের সহ্য করতে হবে, একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ ফ্রন্টলাইন ইন্ডেক্স মানে শুধুমাত্র নিফটি দেখে, নিফটি তো এখন 25,000, 24,900 মানে 25,000, হ্যাঁ 25,000 মানে লাইফ হাইতেই আছে। আমার আপনার পোর্টফোলিও কি লাইফ হাইতে আছে? আপনার পোর্টফোলিও কি লাইফ হাইতে আছে সেটা বলুন, সেটা একটু বলুন। যে আপনার যে হাই তৈরি করেছিল সেই হাইকে কি ছাড়িয়ে গেছে বা সেই হাইয়ের কাছে আছে, সেটা একটু দেখে বলুন। নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন।
ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন। একটু আমার পুরনো ভিডিওগুলোতে দেখবেন, সেগুলো কিন্তু অনেক কিছু দেওয়া আছে, বা আপনাদের চ্যানেলে আপনাদের এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও আমি ইম্পর্টেন্ট ভিডিও যে দুটো আমি মনে করছি সেই দুটো দিয়ে দেবো, প্লিজ একটু দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।